নমস্কার, আমি রবি কিষণ। আর ক্রাইম ফাইলসের এই এপিসোডে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। মাসিমণি, আমরা তো চেষ্টা করছি, বলো। তুমি বুঝতে কেন পারছো না? মালা, জল খাবার কোথায়? টেবিলে আছে। আচ্ছা ঠিক আছে মাসি, এখন রাখছি, পরে কথা হবে। কি হয়েছে? কার ফোন এসেছিল? ওই তোমার কানপুরের কাকিমা, যাকে দেখো সে শুধু বাচ্চার পেছনেই পড়ে আছে। তাহলে ফোন ধরার কি আছে? আমি তো কারোর ফোনটাই ধরি না, সব সময় শুধু একই কথা। দীনেশ বাবু, বাচ্চা কোথায়? বাচ্চা কেন হচ্ছে না? কবে হবে? বিরক্ত হয়ে গেছি আমি। কি করব, সমাজটাই এমন, কথা তো শোনাবেই। এটাই তো সমস্যা মালা। সমাজ এটা মেনে নিয়েছে যে আমি দীনেশ লাল সন্তান জন্ম দিতে পারবো না। আর এটা তুমিও মেনে নাও, আমি নপুংসক, বাবা হতে পারবো না আমি। দিনেশ, তুমি এত চিন্তা কেন করছো? দুনিয়া এখন অনেক উন্নতি করেছে, একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। দেখো, আমিও এসে গেছি দেশ দুনিয়ার উন্নতিতে নিজের যোগদানের জন্য। আরে সৌরভ, হঠাৎ এখানে? কেমন আছিস? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আরে ভাই, ভালো আছি। হ্যালো মালা। হাই। ও সরি, বৌদি। আরে বস তো তুই আগে, আস্তে না আস্তে শুরু হয়ে গেলি। আমাদের কলেজের দিনগুলোই অন্যরকম ছিল, তবে দীনেশ, তুই বন্ধুত্বে কিন্তু বিশ্বাসঘাতকতা করলি। মালার সাথে বিয়ে তো আমিও করতে চাইতাম। তখন আমার ভাগ্যটা ভালো ছিল বলেই হয়তো বিয়েটা হয়েছে। আরে তুই তো কলেজের হিরো ছিলিস। হিরো তো আমি আজকেও। এই দেখ, মেয়েরা এখনো আমার ওপর ফিদা হয়ে যায়। এমনিতে তো ছুটি কাটাতে এসেছি আমি দিল্লি থেকে লখনৌ তোদের কাছে। এবার থেকে এই সৌরভ কিন্তু তোদের আত্মীয়, আপ্যায়ন করবে না মালা? ও সরি 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 সরি, বৌদিমণি। সৌরভ, তুমি তো আমাকে মালাই ডাকো, তোমার মুখে বৌদি ডাকটা মানাচ্ছে না। দিনেশ, ওকে ওপরে নিয়ে যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর করছি তোমার আপ্যায়ন। চল ঘরটা দেখিয়ে দি, আয়। তুই একদম বদলালি না, বড় বড় কথা বলতিস আর এখনো বলছিস। সে তো ভালো কথা, বদলে যায়নি। পকোড়া, বাহ। পরোটাও আছে। ব্যাস একটা, অন্তত 5-6টা দাও। তো দুটো আরো নাও। হজম করতে পারবি তো? শক্তিশালী পুরুষ জমিয়ে খায় আর জমিয়ে বাঁচে। পুরুষ মানুষের যদি পুরুষত্বই না দেখতে পাওয়া যায়, তাহলে আর কি লাভ? কি ঠিক বললাম তো আমি মালা? কথাটা তো ঠিকই বলেছো সৌরভ। তোমার যখন বিয়ে হয়ে যাবে না, তোমার বাচ্চা তোমার মতনই সুন্দর হবে। আর কথাতেও, কারণ কথায় তোমার কাছে কেউ পারবে না। আপাতত তো আমি প্ল্যান করছি শপিং যাওয়ার, আর তোমাদের এই সুন্দর শহর লখনৌটা ঘোরবার। আচ্ছা, শুরুটা কোথা থেকে করব? ওকেই জিজ্ঞেস করো, আমি তো নিজেই 8 মাস আগে ঘুরতে বেরিয়েছি। অভিযোগ শুরু হয়ে গেল। কোনো ব্যাপার না, তুমিও চলো আমার সাথে ঘুরতে। দুজনে মিলে লখনৌটা একটু ঘুরে দেখে আসবো। হ্যাঁ গো, আমি যাব। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমরা যাও। একটা কাজ করা যাক, আমি অফিস যাচ্ছি, তোমাদেরকে রাস্তায় ড্রপ করে দেবো। হ্যাঁ, তাই ভালো। মালা, মালা, সৌরভ, হ্যালো। আরে তোরা কোথায় আছিস বলতো? পুরো লখনৌ কি আজকেই ঘুরে নিবি নাকি? না, আমি তো অফিস থেকে চলে এলাম বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে আয়। যাকে দেখো সে শুধু বাচ্চার পেছনেই পড়ে আছে। সমাজ এটা মেনে নিয়েছে যে আমি দীনেশ লাল সন্তান জন্ম দিতে পারবো না। আর এটা তুমিও মেনে নাও, আমি নপুংসক, বাবা হতে পারবো না আমি। তোমার যখন বিয়ে হয়ে যাবে না, তোমার বাচ্চা তোমার মতনই সুন্দর হবে, কারণ কথায় তোমার কাছে কেউ পারবে না।
দিনেশ, এসে গেছো তোমরা? মালা, তুমি এটা ধরো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আরে অনেক শপিং করা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? স্বপ্ন দেখছিলে? আরে না না, এই তুমি জানো দিনেশ, সৌরভ কি ভালো বার্গেনিং করে। দেখো আমি কি কি শপিং করেছি। শোনো না, সৌরভকে তোমার ভালো লাগে না? হ্যাঁ, ওকে যেমন দেখতে আর তেমন ওর কথাবার্তা। একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। দেখো মালা, আমাদের বাচ্চা চাই, তাই তো? আমাদের জন্য আর আমাদের পরিবারের জন্য। সৌরভকে ভালো দেখতে, বেশ হাট্টা গোট্টাও। আমরা যদি ওর সাহায্য নিই বাচ্চার জন্য, সেটা কিভাবে? ওর সাথে শারীরিক সম্পর্ক করো, বাচ্চার জন্য শুধু। এসব কি বলছো তুমি? বাচ্চার জন্য কোনো পরপুরুষের সঙ্গে? কথাটা বোঝো মালা, সবার কাছে কথা আর শুনতে পারছি না আমি। সারাদিন শুধু আমি বাচ্চার কথাই ভেবে যাই। বাচ্চার কথা ভাবলেই না আমার মনটা আনচান করে ওঠে। আমাদের বাচ্চা চাই তো মালা। আমার হিংসা হয় অন্যদের বাচ্চাকে দেখলে। তুমি বলো, আমি কি ভুল ভাবছি? বাচ্চার কথা ভাবতে ভাবতে আমি না পাগল হয়ে যাই। আমি ভয় পাই। প্লিজ তোমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কিন্তু যেটা তুমি বলছো সেটাও ঠিক নয়। একটা কথা বোঝার চেষ্টা করো মালা, সৌরভী কিন্তু আমাদের এই বিপদ থেকে বের করতে পারে। ও আমার বন্ধু হয়, আমাদের ব্যাপারটা বুঝবে ও। তুমি যদি বলো তো আমি কথা বলবো ওর সাথে। আমাদের জন্য, আমাদের বাচ্চার জন্য। আরে দিনেশ, তুই আয়, বস না। সৌরভ, কিছু বলার ছিল তোকে। হ্যাঁ বল না, কি হয়েছে? আমাদের বাচ্চা হচ্ছে না ভাই। অনেক বছর ধরে চেষ্টা করছি। আমাকে সাহায্য কর ভাই। আমি কি করে সাহায্য করব? আমি কোনো ডক্টর নাকি? তুই ডক্টর নোস, কিন্তু আমাদের সমস্যার সমাধান আছে তোর কাছে। মালা ঠিক আছে, প্রবলেমটা আমার মধ্যেই। আমার মধ্যে সেটা নেই যেটা দিয়ে বাচ্চা হয়, কিন্তু যদি মালা সেটা পায় তো তুই বুঝতে পারছিস তো। পরিষ্কার করে বল দিনেশ, কি বলতে চাইছিস? মালার সাথে সম্পর্ক তৈরি কর শারীরিকভাবে। তোর মাথা ঠিক আছে তো দিনেশ? দেখ ভাই, তুই যদি আমাদের সাহায্য না করিস তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ভাই। এই দুর্বল বন্ধুকে বাঁচিয়ে নে ভাই। একটা বাচ্চা দে ভাই। আমি কথা দিচ্ছি, এই কথাটা তিনজনের মধ্যেই থাকবে। সাহায্য করবি তো ভাই? দিনেশ ভাই, আমি তোকে মরতে দেব না। কোনো একটা রাস্তা তোর জন্য ঠিক বের করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার আর কিছু লাগবে? না, সৌরভের স্পেশাল খেয়াল রাখতে হবে আমাদেরকে। ও যেটা খেতে চায় সেটা তৈরি করো, ভালো করে খাওয়াও, ওর যথেষ্ট খেয়াল রাখো। আমি অফিস যাচ্ছি, সন্ধ্যেতে দেখা হচ্ছে, ঠিক আছে? ভাই আমি তোমার জন্য জুস নিয়ে আসছি।
আরে তুমি তো দারুণ একটা খেলা খেললে। কি এমন বললে বেচারাকে যে রাতের বেলা কাঁদতে কাঁদতে আমার কাছে এলো আর আমার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছিল যে প্লিজ প্লিজ আমার বউয়ের সাথে শুয়ে পড় আর আমাকে একটা বাচ্চা দিয়ে দে। তুমি আসার কয়েক মাস আগে থেকেই ওর মাথায় আমি এই বাচ্চার বিষয়টা ঢুকিয়ে দিয়েছি। দিন রাত শুধু আমি ওর কানের কাছে বাচ্চার কথাই বলতাম, যাতে তুমি যখনই আসো তখন ওর যেন এই বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টা মাথায় আসে, আর আমরা দুজন ওর চোখের সামনেই একে অপরকে ভালোবাসতে পারি। যখন এতটাই ভালোবাসো আমাকে, তাহলে দিনেশকে ছেড়ে দিচ্ছ না কেন? চলে এসো আমার কাছে দিল্লিতে। ভালোবাসা মানুষের প্রয়োজনীয়তা মেটাতে পারে না সৌরভ, আর দিনেশ আমার সব প্রয়োজনীয়তা মিটিয়ে দেয়। কারণ দিনেশের কাছে একটা সরকারি চাকরি আছে, টাকা আছে, বাড়ি আছে, শুধু একটাই জিনিসের খামতি, আর সেটাও কিছুতেই পূরণ করতে পারবে না। শুধু তুমিই পূরণ করতে পারো। চলো তাহলে শুরু করে দিচ্ছি। এখন না, সবকিছু প্ল্যান অনুযায়ী হবে। রাতের জন্য অপেক্ষা করো। ঠিক আছে। দিনেশ, একটাবার একটু ভেবে দেখো। দেখো মালা, আমরা আমাদের জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারি, তার জন্যই এই একটাই উপায় আছে। দিনেশ, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য। না না দিনেশ, না। তুমি এরকম করলে তো আমি লজ্জায় বাঁচতেই পারবো না। না না না, এরকম বলো না তুমি। তাহলে তুমি কাঁদছো কেন? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। তুমি বসো, তুমি বসো। ঠিক আছো তো তুমি?
ভাই আর যাই বল, মালা পরোটা দারুণ তৈরি করে। বউ কার দেখতে হবে তো, হ্যাঁ? আমাকে একটা দাও। আমার দুটো। আগে অতিথি। মালা, মালা, মালা তুমি ঠিক আছো তো? কি হয়েছে? তুমি ঠিক আছো? কতবার করে বলেছি তোমাকে একসাথে খাবার খাবার, দেরিতে খেয়েছো তাই জন্য গ্যাস হয়ে গেছে। এটা গ্যাসের জন্য বমি হচ্ছে না। তাহলে মানে এটা গ্যাসের বমি নয়, বাচ্চার। সত্যি? থ্যাংক ইউ। খুশির দিন এসে গেল, স্বপ্নরা পাখা মেলল, উঠোনেতে বাচ্চা খেলবে আর মালা এখন গান শোনাবে। মা বাবা, ব্যাস সারা পৃথিবী আনন্দে ভরে যাবে। আসো, তুমি বসো। এখন তোমার বিশ্রাম নেওয়ার দরকার। দীনেশ ভাই, তুই অফিসটা সামলা, মালার দায়িত্ব আমি নিয়ে নেব, ঠিক আছে? মালা, তোমার কিছু চাই? তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি চকলেট, আইসক্রিম অথবা কোনো লং ড্রাইভে? আমাকে বলো, যেটা তোমার চাই, আই উইল ডু ইট ফর ইউ, যেটা তুমি বলবে। মালা, এই দেখো তোমার জন্য ফ্রুটস এনেছি। আজ থেকে তেল মশলার খাবার বন্ধ, শুধু ফ্রুটস, শাক আর সবজি। এই ফল দেখো। ফ্রুট সকালে দীনেশ ভাই। এখন দরকার মালার আমার হাতের তৈরি গরম গরম স্যুপ। এই নাও মালা। কি হলো? গরম। ফোনটা ধরছিস না কেন? আমি নিজের ইচ্ছায় চলি। থ্যাংক ইউ সৌরভ। দেখ, তুই যে আমাদের জন্য করেছিস সেটা আমরা সারা জীবনেও ভুলবো না। কিন্তু আমার মনে হয় এখন তোর দিল্লি চলে যাওয়া উচিত। এতগুলো ফোন কলস আসছে, বিজনেস আছে, পরিবার আছে, তাই না মালা? দীনেশ, মালা প্রথমবার মা হতে চলেছে, আর এই সময় আমি অফিস দেখব? ভাই, খুশির 4টে দিন আমাকেও উপভোগ করতে দে। হ্যাঁ, কিন্তু আসল খুশি তো তখন হবে যখন বাচ্চাটা জন্মাবে, তার জন্য অনেক সময় আছে। ততক্ষণ তুই দিল্লি যা, বিজনেসটা দেখ। দেখ, তুই সন্ধ্যাবেলার মধ্যে ভেবেচিন্তে আমাকে জানা, আমি টিকিটটা কেটে রাখবো, ঠিক আছে? দীনেশ ভাই, আমি নিজের ইচ্ছায় এসেছিলাম আর যাবও নিজের ইচ্ছেতেই। এর কি হলো হঠাৎ? আর এই গরম গরম মটর পনিরের সবজি মালার জন্য। এই নাও, আর একটু দেবো? না। তাহলে সৌরভ, কি ভাবলি? কখন কাটবো দিল্লির টিকিট? অদ্ভুত মানুষ তো তুই। তুই একবারে বুঝতে পারিস না নাকি আমি বাচ্চার মুখ দেখে তারপর এখান থেকে যাব? আরে তোকে তো বললাম, আমি বাচ্চা হয়ে গেলে আমি তোকে ফোন করে দেবো, তখন তুই চলে আসিস। এভাবে কি করে চলে যাব? হ্যাঁ, মালার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে না, সেটা আমার, তোর নয়। তুই তো পুরুষই নোস, নপুংসক। যে একটা বাচ্চাই দিতে পারলো না, সে বাবা হওয়ার চিন্তা করে কি করে? হ্যাঁ, এইভাবে সামলাবি আমার বাচ্চাকে? আরে কি বলছিসটা কি সৌরভ? দেখ ভাই, তুই তুই বাচ্চা আর মালার অনেকটা কাছাকাছি চলে আসছিস, যেটা ঠিক নয়। আমি চাই না পরে গিয়ে কোনো সমস্যা হোক তোর, এই জন্য দিল্লি চলে যা।
মালা বোঝাও না একে। দিনেশ, তুমি ওকে চলে যাওয়ার জন্য কেন এত জোর করছো যখন ও যেতে চাইছে না এখন? দীনেশ ভাই, এবার আমাকে এখান থেকে তাড়ানোর একটাই উপায় আছে, জোর করে পুলিশ ডেকে। তুমি এত চিন্তা করো না, খাবার ফেলে গেছে না, তার মানে ঘরে গিয়ে বকবক করছে। তুমি খেয়ে নাও। মানে আমাকে দিয়ে কাজ করানো হয়ে গেছে, এবার আমি চলে যাই? বাচ্চা হওয়ানোর জন্য এসেছিলাম এখানে? মালা, আমি তোমাকে ভালোবাসি। 10 বছর আগে যতটা বাসতাম আজও ততটাই বাসি। আমি তো তোমায় কবে থেকে বলছি যে দীনেশকে ছেড়ে দাও আর চলো আমার সাথে। আমি, তুমি আর আমাদের এই ছোট্ট সন্তান, আমরা একটা সুন্দর জীবন কাটাবো। আজব লোক ভাই, এঁটে বসে আছে। আরে হয়ে গেছে, বাড়ি যা। পুলিশকে ডাকো, ছেলে খেলা চলছে এখানে। হুমকি দিচ্ছে আমাকে। যেতে তো তোকে হবেই। নেহা, তুমি কেন বারে বারে আমায় কল করে যাচ্ছ? তোমাকে আমি বলেছিলাম তো যে আমি বিজি। আরে হ্যাঁ, আমি লখনৌতেই আছি, আমার আরেকটু সময় লাগবে। হ্যাঁ, দীনেশের বাড়িতেই আছি। আমি এখন স্নান করতে যাব, পরে কথা বলছি। ওকে, বাই। তাহলে সৌরভ আমাদের কলেজের ব্যাপারে আর কি কি বলে? তোমাদের কলেজের দিনের কথা হবে আর তাতে তোমাদের কথা উঠবে না, এটা কি করে হতে পারে? অনেক গল্প জানি আমি তোমাদের দুজনের ব্যাপারে। আরে নেহা ম্যাডাম, আমি তো বইয়ের পোকা ছিলাম কলেজে। গল্প তো তোমার স্বামী তৈরি করতো। এমনিতে গেল কোথায় আমার স্বামী? কোথাও দেখতে পাচ্ছি না। এসে গেছে, আয়। নেহা, তুমি এখানে এসেছো? এটা কিন্তু ভুল হলো সৌরভ। এত দিন ধরে তুই আমাদের সঙ্গে রয়েছিস আর একবারও তোর বউয়ের কথা বললি না। ভাই, বলার সুযোগটাই পাইনি। মালা, চলো জলখাবারের ব্যবস্থা করা যাক। এবার স্বামী আর স্ত্রীকে ছেড়ে দেওয়া যাক কিছুক্ষণের জন্য। কোনো কিছু না জানিয়ে চলে এলে হঠাৎ করে। দিনেশ এখানে আমাকে মেসেজ করে ডেকেছে। দীনেশ ডেকেছে? আচ্ছা, এবার বুঝেছি। চালাকি করতে চাইছো আমার সাথে। কেন? তুমি কেন টেনশন নিচ্ছ? সব আমাকে বলেছে, যে সমস্ত কাণ্ড তুমি এখানে করেছো। কি বলেছে ও তোমাকে? দেখো, অন্য লোকের বাড়িতে ঝামেলা করে আমি নিজের সম্মান হারাতে পারবো না। তোমার সাথে তো দিল্লিতে গিয়ে কথা হবে। তুমি এক্ষুনি চলো আর নিজের জামা কাপড় গোছাও। নেহা, তুমি আমার প্ল্যানটা শুনলে খুশি হয়ে যাবে। একবার আমার কথাটা তো শোনো। দেখো, আমাকে বোকা বানিয়ে বানিয়ে তুমি এখন আমাকে চালাক করে দিয়েছো, তাই এখন আমি তোমার কোনো কথা শুনবো না। নেহা, আগে আমার সাথে ঘরে চলো, আমার কথা শোনো, তারপর তুমি যেটা বলবে আমি সেটাই করব, প্রমিস। তোমার বউ এখানে কি করছে? এই দীনেশ চালাকি করলো আমার সাথে। ও ডেকেছে নেহাকে এখানে, কিন্তু ও একটা কথা ভুলে গেছে যে সৌরভ কতটা জেদি। আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তুমি আমাকে তোমার বিয়ের ব্যাপারে কেন বলনি? মালা, আমার আর নেহার বিয়েটা বিয়ে নয়, শুধু কিছু বাধ্যতার জন্য আমায় বিয়েটা করতে হয়েছিল। তুমি মিথ্যে বলছো, তাই না? কিন্তু সৌরভের মনে শুধু মালাই আছে। কিন্তু তোমার বউ তো এসে গেছে, আমরা কিভাবে দেখা করব? তুমি সুযোগ বুঝেই রাতে আমার ঘরে চলে আসবে, ঠিক আছে? আর নেহা? নেহাকে আমি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজীবন এটাই তো করে আসছি আমি। নিজের শান্তির ঘুমের জন্য ওকে ঘুম পাড়িয়ে দিই, ব্যাস। তুমি একটু আমার ঘরে যাবে?
সৌরভ, সৌরভ, আমাকে ঘরে পাঠিয়ে তুমি নিজে কোথায় চলে গেছিলে? মিস করছো না আমাকে? নেহা, আমরা অন্যদের বাড়িতে আছি। লজ্জা পাওয়া আর ভয় এই দুটো তো সৌরভের স্বভাবে থাকার কথা নয়। চুপ করো নেহা, তুমি ঘরে যাও, আমি আসছি। আসছি নয়, আমার সাথে চলো। ভেঙে দিলে তো আমার বিশ্বাসটা। শুয়ে পড়লে ওই মালার সাথে। আমি শুধু আমার বন্ধু সাহায্য করেছি। ওহ, বাহ, সাহায্য! নিজের ফুর্তিটাকে সাহায্যের নাম নিয়ে পাপ লোকাচ্ছ। কিন্তু আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি দিল্লি চলো, ডিভোর্স পেপার রেডি আছে, ওখানে সই করো। চলো, জামা কাপড় গোছাও। নেহা, আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, ও ওকে কি সাহায্য করা হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? মালার পেটে আমার বাচ্চা বড় হচ্ছে, আমাদের বাচ্চা, আমাদের বাড়ির খুশি, সেই খুশি যার জন্য আমরা মন্দির আর ডাক্তারের কাছে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি। তাহলে তুমি চাইছোটা কি? 9 মাস এখানে থেকে ওই বাচ্চাটা জন্মানোর অপেক্ষা করতে চাইছো? তুমি ভুল বুঝছো নেহা। একবার ওই বাচ্চাটা জন্মে যাক, তারপরে কি? তারপর ওই বাচ্চাটাকে নিয়ে আমরা সারা জীবনের মতো এখান থেকে চলে যাব নেহা। আমরা ভগবানের কাছে যে প্রার্থনা করেছিলাম না আমাদের খুশির জন্য, ভগবান সেটা আমাদের এইভাবে দিয়েছেন। কি বলছো? এটা কি কোনোভাবে সম্ভব হতে পারে? অবশ্যই হবে ডার্লিং, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আই লাভ ইউ। এসে গেছে তুমি? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। কার জন্য অপেক্ষা করছিলে? নেহা, তুমি? তুমি মানে অন্য কারোর অপেক্ষা করছিলে বুঝি? আমি তোমারই অপেক্ষা করছিলাম ডার্লিং। ও ডার্লিং! যখন তুমি আমাকে ডার্লিং বলো না, তখনই আমি বুঝতে পেরে যাই নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। নয়তো তুমি আমাকে ডার্লিং কোথায় বারবার বলো? তুমি তোমার ওষুধগুলো খাওনি? আজ ওষুধ খেতে ইচ্ছে করছে না। নেহা, খুব ক্লান্ত আমি আজকে। আচ্ছা, জার্নি করে আমি এসেছি আর ক্লান্ত তুমি হয়েছো? কোনো বাহানা শুনবো না। এটা না তোমার স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর তোমার ওই পেটে থাকা সন্তানের জন্য আরো ভালো। আজ থেকে তুমি রোজ এটাই খাবে। আমি জল নিয়ে আসছি। জল। মালার কাশি হচ্ছে। পাবে না তুমি জল। তোমার লজ্জা করে না? নিজের বউয়ের সামনে অন্য মহিলাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছ। তুমি কোন অন্য মহিলাকে দেখছো? তোমার তো এটা বোঝা উচিত যে এই খাবারটা কার পেটে যাচ্ছে নেহা। আমি আমার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। নেহা, মনে করো ওটা আমাদেরই সন্তান। প্লিজ আমায় জলটা নিয়ে যেতে দাও। ছেড়ে দাও, আমি নিয়ে যাচ্ছি।
ওই টিকিটের জন্য তুমি ওর সাথে কথা বলেছিলে না, তো ডিটেলসটা দিয়ে দাও। ও অফিস যাচ্ছে, ফেরার পথে করে আনবে। হ্যাঁ, বলে তো ছিলাম। সৌরভ, একবার কিচেনে এসো, তোমার সাথে কিছু কথা আছে। মালা, তুমি খাবারটা খেয়ে নাও, আমি আসছি। বলো, কি কথা বলবে? আরে কি কথা বলবে? টিকিটের কি হবে? টিকিট কি কাটবো? এ ব্যাপারে আমরা অলরেডি কথা বলেছি নেহা। তুমি টিকিটস করাও, এখান থেকে যাও। আমি বাচ্চাটা জন্মালেই ওকে তোমার কাছে নিয়ে চলে যাব, ঠিক আছে? কি করবো এর সাথে? তুমি অফিস যাওনি? অফিস যাওয়ার জন্যই তো তৈরি হয়েছিলে। তুমি কি জানো বাড়িতে কি হচ্ছে? আরে বলবে তো কি হয়েছে। প্ল্যানিং চলছে আমাদেরকে লোটার আর ঠকানোর। প্ল্যানিং কে করছে? আরে ওই দুজন স্বামী স্ত্রী। নেহাকে দিল্লি থেকে ডেকেছিলাম যাতে ও সৌরভকে নিয়ে যায়, কিন্তু আমি এক্ষুনি কিচেনে শুনলাম ওদেরকে কথাবার্তা বলতে। জানো সৌরভ কি বলছিল? বাচ্চা হলেই ওকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। না না, সৌরভ এটা করতে পারে না। সৌরভ এরকমটাই করছে। না, সৌরভ, কি হয়েছে মালা? আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার প্ল্যান করেছো তুমি? আরে নেহা পেছনে পড়ে আছে, বোঝো। সমানে বলে যাচ্ছে দিল্লি চলো, দিল্লি চলো। আরে আমি সত্যি খুব ঘাবড়ে গেছিলাম। তখন আমি ওকে বললাম যে আমি বাচ্চাটাকে নিয়ে ফেরত যাব। ওর বাচ্চা হচ্ছে না, ওর এই দুর্বলতারই সুযোগ নিয়েছি আমি। আমি এই পরিস্থিতিতে তোমার বউকে এখানে দেখবো আশাও করিনি। আর হঠাৎ করে এভাবে তোমার বউ এখানে চলে এলো। বাচ্চার জন্য আমাকে একটা কথা বলো আর নিজের বউকে অন্য কথা বলো। আমি তোমার কোন কথাটা বিশ্বাস করব? মালা, তুমি বিশ্বাসের কথা বলছো? এই দেখো, নেপালের টিকিট। আমি ভেবেছিলাম আজ রাতে তোমাকে আমি সারপ্রাইজ দেবো, তোমাকে নিয়ে সারা জীবনের মতো নেপালে চলে যাব। কি? আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আজ রাত 11টার সময় আমার সাথে এখানে দেখা করবে, ঠিক আছে? আরে দীনেশ বাবু, তুমি এখানে কিচেনে? হ্যাঁ, মাঝে মাঝে আসি আর কি। তোমার কিছু চাই? কি হয়েছে দীনেশ বাবু? তোমার মনটা খারাপ লাগছে, সব ঠিক আছে? না না, সব ঠিক আছে। কি কি চাই তোমার বলো? হ্যাঁ, আমার দরকার চাল আর দুধ। আজ আমি ক্ষীর বানাবো, সৌরভের খুব পছন্দ। একদম মন থেকে খায়ও। কোথায় আছে? সবই মনের খেলা নেহা ম্যাডাম। ফ্রিজে দুধ আছে আর ওখানে চাল আছে। আরে তুমি এখন রান্নাঘরে কি করছো? তোমার পছন্দের সবজি বানাচ্ছি, আলু, পটল আর পেঁয়াজ দিয়ে। পটল? তুমি কোথায় পেলে, তাও আবার এই সময়? খুঁজে নিয়ে এসেছি তোমার জন্য। সাহায্য চাই? তুমি তো করলে না, কিন্তু আমি তো করতে পারি। তোমার সাহায্যে তো বাধা তোমার স্ত্রী দিয়ে রেখেছে দীনেশ বাবু। সৌরভকে শুধু তোমার স্ত্রী এখান থেকে বের করতে পারবে। আর আমার সাহায্যের কথা বলতে, শার্টের বোতাম লাগানো তো এখন অভ্যেস হয়ে গেছে। সৌরভ বাটন খোলে না, ছিঁড়ে দেয়। ঠিক আছে, কাল থেকে এই কাজটাও করতে হবে না তোমাকে।
না থাকবে শার্ট পরার মতো কেউ, আর না শার্টে বোতাম লাগাতে হবে। এ সমস্ত কি বলছো দীনেশ বাবু? ভালো কথা বলো। আজ রাতে পালাচ্ছে ওরা কোথায়? নেপাল। যদি স্বামীকে আটকাতে চাও আটকে নাও। তুমি আটকাবে না তোমার স্ত্রীকে? ভালোবাসা দেওয়ার জিনিস ম্যাডাম। যদি মালার সৌরভকে ভালো লাগে তাহলে এতটা ভালো তোকে বাঁচতেই পারি যে ওর খুশিতে নিজের খুশি অনুভব করব। আমি মানি না এরকম ভালোবাসাকে। আরে কোথায় পড়ে রয়েছে, এখনো এলো না কেন? সৌরভ, লাগেজ আর তোমার জামা কাপড় কোথায়? আমি তোমার সাথে যাব না। আমি দিনেশকে ছাড়তে পারবো না। ও আমার স্বামী, আমার জীবন সঙ্গী। যদি জীবন সাথীরই দরকার ছিল তাহলে আমাকে ডাকলে কেন? বাচ্চা জন্ম দেওয়ার জন্য? হ্যাঁ, আমি তোমার থেকে শুধু বাচ্চা চেয়েছিলাম। শুধু একটাই খামতি ছিল, তুমি এসে সেই খামতিটা পূরণ করে দিয়েছো। আর সেই জন্যই বোধহয় তোমায় ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি কখনো দিনেশকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সাথে যাব না। মালা, আমি নেহার সাথে ডিভোর্স নেব বলে অ্যাডভোকেটের সাথে কথা বলে নিয়েছি। আমার কাছে ফ্লাইটের টিকিট আছে, সব সেট করা আছে। তুমি শুধু চলো প্লিজ। না, আমি দিনেশকে ছেড়ে যেতে পারবো না। মালা, আমাকে রাগিও না, চুপচাপ চলো। সৌরভ, আমার হাত ছাড়ো, ছাড়ো। আমি তোমার সাথে যাব না। মালা প্লিজ, আমি সব ছেড়ে এসেছি তোমার জন্য। আর তুমি ওই দিনেশের জন্য আমাকে ছাড়তে চাইছো? তুমি এটা করতে পারো না। সৌরভ না, তোর বাচ্চাও না। নেহা, নেহা, এটা কি হয়ে গেল? তুই যখন ঘৃণা করতে আমায়, তাহলে বলে দিতে, ছেড়ে দিতাম আমি তোমাকে। নেহা, নেহা, ভালোবাসা দেওয়ার জিনিস, তাই না দীনেশ বাবু? নেহা, নেহা, আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ছেড়ে যাবে না। ভালোবাসার স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু অনুভূতির শিকল দিয়ে ওটা বেঁধেও রাখে। মানুষ তার সম্পর্কে এমন বিশ্বাস এবং ভরসা করে ফেলে, এবং যেখানে দাঁড়িয়ে সে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যেখান থেকে আর ফেরত আসা যায় না। দীনেশের সঙ্গেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। সে সৌরভের সঙ্গে মালার শারীরিক সম্বন্ধ খুবই উদার মন নিয়ে এবং শুধুমাত্র একটি বাচ্চার কারণে মেনে নিয়েছিল, কিন্তু মালা তাকে ঠকিয়েছিল। সম্পর্ক যেরকমই হোক না কেন, আসল সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। তো সাবধান থাকুন, হুঁশিয়ার থাকুন, আর আমার সঙ্গে দেখতে থাকুন ক্রাইম ফাইলস।